আসসালামু আলাইকুম। গল্প শুরু করার আগে আপনাদের প্রথমে কিছু কথা বলি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আমাদের আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। আমজাদ চৌধুরী এর পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে আদিয়াত। কিছু কথা বলবে বলে ৩০ মিনিট ধরে তিনি আদিয়াতকে ডেকে এনে বসিয়ে রেখেছেন। আদিয়াত আমজাদ চৌধুরীর ছেলে। ভালোবেসে সবাই আদি বলে ডাকে। দু ছেলে এক মেয়ের মাঝে এই ছেলেকে নিয়ে বেশি চিন্তায় থাকতে হয়, কেননা বয়সের তুলনায় খুব বেশি বাচ্চা স্বভাবের সে। অথচ পড়ালেখা শেষ তার। এতবার করে বলা সত্ত্বেও ভাইয়ের সাথে ব্যবসায় হাত লাগায়নি সে। সারাদিন ল্যাপটপ, মোবাইল, বন্ধুবান্ধব, ঘোরাঘুরি এসব নিয়েই থাকে। তার যে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে সেই খেয়াল নেই। মানুষের জীবনে ৩ সেকেন্ডের কত দাম। আর তার বাবা কিনা বিনা কারণে তাকে ৩০ মিনিট বসিয়ে রেখেছেন, এসবের মানে হয় কোনো? আপন মনে এসব বলতে থাকে আদি। সোফায় হেলান দিয়ে আমজাদ চৌধুরী এক মনে পত্রিকা পড়ে চলেছেন। এদিকে আদির আগে কটমট করতে থাকে, আর চোখে বাবার দিকে তাকিয়ে সাহস করে বলেই ফেলে। বাবা। একটু বিরক্তিভাব নিয়েই আমজাদ চৌধুরী বলেন। পত্রিকা পড়তেছি। পত্রিকা পড়ছো, পড়ো, আমায় কেন বসিয়ে রেখেছ? কথাটি সরাসরি বলার ইচ্ছে থাকলেও পেটে হজম করে আদি বলে। বাবা, আসলে আমার একটু কাজ ছিল, তুমি কিছু বলছো না, তাই বলছিলাম কি আমি যাই। ছেলের কথা শুনে হাতের পত্রিকা সামনের টেবিলের ওপর রেখে চোখের চশমাটা ঠিক করে বলেন। কোথায় যাবি? ল্যাপটপ বা মোবাইল টিপতে, নাকি বাইরে টোটো করতে? এভাবে আর কয়দিন? বাবার কথায় ঢোক গিলে আদি বলে। তুমি বললে সারাদিন তোমার পাশে বসে থাকবো। তার ছেলের হাসি দিয়ে আমজাদ চৌধুরী বলেন। তুই আমার কথা এত মানিস? আহারে আমার ভালো পুত্র, তার কয়দিন আমার ঘাড়ে বসে খাবি তুই? পড়ালেখাও করালাম, এখন কি চাইছিস তোর বাচ্চা কাচ্চার পড়াশোনাও খরচ আমি চালাই? নিজেকে নিজের কাছে ছোট মনে হলো আদির। এতটা কড়াভাবে তার সাথে আগে কখনো তার বাবা কথা বলেনি। সে কি ছেলে হয়েও বোঝা হয়ে গেল তাদের কাছে? ছেলেকে চুপ থাকতে দেখে তিনি ধমকে সুরে বলেন। চুপ করে আছিস কেন? চেহারা দেখতে ডেকেছি তোকে। বড়সড় ঝড়ের আগে পরিবেশ ঠান্ডা থাকে সে শুনেছিল এতদিন। আজ নিজ চোখে দেখল। বাবা তাকে আজ ঝাড়বে বলে ৩০ মিনিট নীরব ছিলেন। ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে আদি বলে। আমার আসলে কাজ করতে ভালো লাগে না। বসে বসে খেতে ভালো লাগে? ছেলেকে চুপ থাকতে দেখে তিনি আবার বলেন। সেটার ব্যবস্থাও আছে। বসে বসে খাওয়ার ব্যবস্থা যাই হোক না কেন, এক পায়ে রাজি হয়ে যাবে সে। লোভনীয় দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলে। কি বাবা, কি? বড় শীতে এবার মাছ আসবেই তিনি জানতেন। হালকা কেশে বলেন। সানিয়াকে বিয়ে করে। বাবার কথাটা বুঝে উঠতে 10 সেকেন্ড সময় লাগে আদির। চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে। আমাদের সানিয়া? কেন, আর কোন সানিয়া হবে? আমাদের ক্লাসে পড়তো একটা। মুখে বিরক্তি ভাব নিয়ে আমজাদ চৌধুরী বলেন। সে সানিয়া কে, আমি কি করে চিনব? সেটাই ভাবছিলাম। হুম কিন্তু বাবা, সানিয়া কি বিয়ে করলে বসে বসে খেতে পারবো কেন? সানিয়া হলো এরশাদের একমাত্র মেয়ে, তুই তো জানিস কিছুর অভাব নেই তাদের। প্রচুর ধন সম্পদের মালিক এরশাদ। কি বাবা? সানিয়া তোর মতো বাজে ছেলেকে পছন্দ করে, এটা তার জানা ছিল না। বিস্ময়ের দৃষ্টিতে আদি জিজ্ঞেস করে। আমাকে পছন্দ করে মানে? মানে ওই গাধি মেয়েটা তোকে বিয়ে করতে চাই। এটাও বলেছে? হুম আমি তোর মতামত জানতে তোকে ডাকিনি। পরশু তোর আর সানিয়ার আকত। ব্যাচেলর লাইফটা এখনই হারানোর ইচ্ছে নেই আদির। তার উপর ওই সানিয়ার সাথে বিয়ে কিছুতেই না। তার বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে সানিয়া। ছোট থেকে দেখে আসছে তাকে। কতটা ছেলের সাথে যে এই মেয়ে প্রেম করেছে হিসেব নেই। এতদিন পর এসে বলে সে নাকি আদিকে পছন্দ করে। দরকার হলে চাষাবাদ করবে সে, তবুও সানিয়াকে বিয়ে করবে না। মনে মনে সিদ্ধান্ত নিয়ে বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে। বাবা, কাল থেকে ভাইয়ের সাথে কাজে হাত লাগাবো। বিয়ের কথা উঠতেই দায়িত্ব বুঝতে শিখে গেল আমার ছেলে। ভালো ভালো, তবে কাল থেকে নয়, আগে আকত হয়ে যাক। না মানে, কি? আমি এই বিয়েটা করতে পারবো না। ছেলের কথা শুনে নিজের রাগ সংযত করে তিনি বলেন। কারণ কি?
এখন বিয়ে করার ইচ্ছে নেই। সেটা বলে লাভ নেই, করতে হবে। বয়স কম হয়নি তোর, এমএ শেষ করছি, 2 বছর চলছে। আর কোনো কারণ আছে? হুম। কি? সানিয়াকে আমার পছন্দ না। কেন? সে ছোট্ট থেকে দেখছে, চেনা মুখ, অচেনা কি হলে ভালো হতো আর কি। তা আমাদের মুখ হচ্ছে না অচেনা দেখে বাবা বানিয়ে নিয়ে আয় কাউকে। বাবা, শোন, তোর জন্য সানিয়ার চেয়েও ভালো মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আমি এরশাদকে কথা দিয়ে ফেলেছি, হয় ওকে বিয়ে করবি, না হয় বাড়ি ছেড়ে চলে যাবি। আমার কথাটা। এখন নিজের রুমে যা। বসা থেকে উঠে হনহন করে চলে যেতে থাকলো আদি তার রুমে। আমজাদ চৌধুরী পত্রিকা হাতে নিয়ে আবার পড়া শুরু করলেন। নিজের রুমে পায়চারি করছে আদি। সালেহা চৌধুরী দরজায় দাঁড়িয়ে ছেলের অবস্থা দেখছেন। এক পর্যায়ে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন। কি এত ভাবছিস? মায়ের দিকে তাকিয়ে আদি বলে। মা তুমি আসো, ভেতরে আসো। সালেহা চৌধুরী ভেতরে ঢুকে বিছানায় বসে বলেন। আয় আমার পাশে আয়। মায়ের পাশে বসে আদি মায়ের হাত ধরে বলে। বাবা কি চাই তুমি জানো? এটা শুধু তোর বাবার চাওয়া না, আমাদের সকলের চাওয়া। মায়ের কথা শুনে তাজ্জব হয়ে যায় আদি। মায়ের হাত ছেড়ে বলে ওঠে। এই যুগে সেসব কি মা? আমি সানিয়াকে বিয়ে করতে পারবো না। এই যুগে তোর এই অবস্থা কেন? ভবিষ্যতে এর কোনো চিন্তা নেই। ছানিয়ে মেয়েটা নিজ থেকে বলেছে সে তোকে পছন্দ করে। ওর সাথে বিয়ে হলে কোনো কাজ করতে হবে না তোকে। করবো কাজ আমি। কাছের ভয়ে ওকে আমি বিয়ে করতে পারবো না। কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে নাকি? এতদিনের চেনা মেয়েটাকে বিয়ে করতে হবে? হবে। তোর মতো ছেলের জন্য এর থেকে ভালো অফার আর আসবে না। একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কাল গিয়ে তোর বড় ভাইয়ের সাথে আকদের বাজার করে আসবি। আর কিছু শুনতে চাই না। সালেহা চৌধুরী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলেন। এদিকে আদির মাথা প্রচণ্ড খারাপ। এই ঘরের কেউ কি তার কথা ভাববে না? শুধুমাত্র কাজ না করার অপরাধে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেবে তাকে? না, কিছু একটা করতেই হবে। রাত 10টা। আমজাদ চৌধুরীর বাসার একটি কড়া নিয়ম রয়েছে, তা হলো দিনে সবাই যার যার কাজে ব্যস্ত থাকলেও রাতের খাবার একসাথে বসে সেরে নিতে হবে। আর যে ডাইনিং টেবিলে আসবে না তার জন্য আলাদাভাবে খাবার পাঠানো যাবে না। আজ একে একে সবাই আসলেও এখনও আদি খেতে আসেনি। বাবার দিকে তাকিয়ে আদির বড় ভাই আরিফ বলে। আদি কি বিয়েতে রাজি হয়েছে? গম্ভীর মুখ নিয়ে আমজাদ চৌধুরী জবাব দেন। ভেবেছিলাম হবে, কিন্তু সে তো সানিয়াকে পছন্দ করে না। এই টাইপের মেয়েগুলোর সাথে প্রেম ঘোরাফেরা করতে, এসব করতেই ছেলেরা মজা পায়, কিন্তু সহজে বিয়ে কেউ করতে চায় না। কথাটি বলেই জিভে কামড় বসিয়ে মনে মনে মিলি বলে। হায় রে, বাবার সামনে এটা কি বলে ফেললাম। বউয়ের মুখে এমন একটা কথা শুনে পরিস্থিতি সামলাতে আরিফ বলে। আরে না, আমাদের স্থানীয় ভালো মেয়ে। আর আদি? ছেলেকে আর কিছু বলতে না দিয়ে আমজাদ চৌধুরী বলেন। থাক। পরিবেশ নীরব হয়ে যায়। নীরবতা ভেঙে আদির ছোট বোন দিবা বলে ওঠে। বাবা, আমি বলছিলাম কি, ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। সানিয়ার বাবার টাকা থাকলেও আমাদের কি কম আছে বলো? খানিকটা বিরক্ত নিয়ে ভ্রুকুসকে আমজাদ চৌধুরী তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন। তোমার ছেলে মেয়েরা কি আমাকে এতটাই নিচু মনের ভাবে যে টাকার জন্য আমি অপছন্দের কারোর সাথে তাদের বিয়ে দিতে চাইবো? আমার কি টাকা কম আছে নাকি? কক্সবাজারের প্রভাবশালী ব্যক্তিদের মাঝে আমিও একজন। স্বামীর কুসকানো ভ্রুয়ের দিকে তাকিয়ে তাকে শান্ত করতে সালেহা চৌধুরী বলেন। দিবা আসলে ভাইয়ের হয়ে কথা বলতে গিয়ে এমনটা বলে ফেলেছে। ছোট মানুষ তো। আমজাদ চৌধুরী লম্বা একটা দম ফেলে বলেন। এই বিয়েটা করানো আমার 2টা কারণ রয়েছে। সানিয়া ঠিক আদির মতো চঞ্চল একটা মেয়ে। বিয়ের কথা উঠতেই সে তার বাবাকে আদির কথা বলে। এখন যদি আদি ওকে ফিরিয়ে দেয়, মেয়েটা অপমানে আরও বিগড়ে যাবে। আমি চাই না এরশাদের মেয়ের সাথে খারাপ কিছু হোক। এদিকে আদি ঠিক সানিয়ার মতো খামখেয়ালি একটা ছেলে। সে নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নেই। এতবার করে বললাম ভাইয়ের সাথে কাজে হাত লাগা, না সে লাগাবে না। ভাই আছে, সব সামলে নেবে। ভাই কি তাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে?
কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার বলতে শুরু করেন। এরশাদ যখন আমাকে আদির কথা বলে তখন সে জানায় বিয়ের পরেই তার ব্যবসার সমস্ত দায়িত্ব আদিকে দিতে চাই। আমি চিন্তা করলাম আমার ব্যবসায় সে ভাই আছে বলে হাত লাগায় না, কিন্তু এরশাদের সানিয়া ছাড়া কোনো সন্তান আর নেই। সেক্ষেত্রে সে কাজে মন দিতে বাধ্য হবে, দায়িত্ব এড়াতে পারবে না। স্বামীর কথা শুনে সালিহা চৌধুরী বলেন। কিন্তু সে তো সানিয়াকে পছন্দ নয় বলেছে। হয়ে যাবে, একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। যা হচ্ছে তা হতে দাও। সবাই বুঝছো আশা করি। আদির ভালোর জন্য এসব করছি আমি। রাত 12টা। আদি খিদে সহ্য করতে পারে না। এদিকে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে না যাওয়ার অপরাধে তাকে রাতের খাবার দেওয়া হয়নি। এখন এই খালি পেটে ঘুমও আসে না তার। শোয়া থেকে উঠিয়ে পাশে রাখা ছোট্ট টেবিলটার ওপর থেকে বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেতে থাকে আদি। তখনই দরজায় কড়া নাড়ার শব্দই শুনতে পায় সে। বুঝতে পারে কে এসেছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে বলে। আয় দিবা। খাবারের ট্রে হাতে নিয়ে দিবা ভেতরে ঢুকতে ঢুকতে বলে। মায়ের পাশে বাবা থাকায় মা বাবার জন্য আসতে না পারলেও আমি যে খাবার নিয়ে আসবো তুই জানতি তাই না ভাইয়া? খাটের উপর বসতে বসতে আদি বলে। কারণ তোর তো আর জামাই নেই। ভাইয়া, কোনো খবর জানিস? তোর বিয়ের? জানি তো। বল। তোর বিয়েটা কনফার্ম ওই সানিয়া আপির সাথেই। কি? এত চমকে যাচ্ছিস কেন? বড় লোকের মেয়ে আছে, বিয়ে করে নে। তুইও? আচ্ছা, তোর সমস্যাটা কি ভাইয়া? ওই মেয়েটা কটা ছেলের সাথে টাঙ্কি মারছে আমি জানি। এখন নাকি ওই টাঙ্কিবাজ মেয়ের আমার বিয়ে করতে হবে? হবে। উফ, যা তো দিবা, এখন রুম থেকে যা। দিবা ভেঙচি কেটে ভাইয়ের রুম থেকে বেরিয়ে পড়ল। রাত 2টা। ভরা পেটে মাথায় বুদ্ধি আনার চেষ্টা করতে করতে অবশেষে বুদ্ধি পেয়ে যায় আদিপ। এক্ষুনি তাকে বাসা ছেড়ে পালাতে হবে। কাল যখন বাসায় কেউ পাবে না তাকে, বিয়েটা আটকে যাবে। খুব বেশি দেরি হওয়ার আগেই তার পালানো উচিত। ড্রয়ার খুলে আদি 10,000 টাকা নিজের কিছু কাপড় চোপড় একটি ব্যাগে ঢুকিয়ে নেয়। পা টিপে টিপে বের হয় নিজের রুম থেকে। ডাইনিং রুমে আসতেই টেবিল থেকে একটা পানির বোতল ঢুকিয়ে নেয় ব্যাগে। আস্তে আস্তে বের হয়ে যায় বাড়ি থেকে। দারোয়ান ঘুমিয়ে পড়েছিল ভাগ্যিস, না হলে বের হতে সমস্যা হতো তার। লম্বা একটা দম ফেলে রাস্তার দিকে পা বাড়ালো আদি। নিস্তব্ধ রাত, চারপাশ নীরবতায় আচ্ছন্ন। পুরো শহর যেন ঘুমিয়ে আছে। কোথাও কোনো শব্দ নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে জোনাকি পোকার ডাক। বাড়ি থেকে হুটহাট করে বের হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আনমনে ফুটপাত ধরে হেঁটে চলেছে আদি। আর আপন মনে বিড়বিড় করে বলছে, এই মডার্ন যুগের ছেলে হয়ে বিয়ের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে হবে ভাবিনি কখনো। গন্তব্য কোথায় জানা নেই। দিশেহারা হয়ে জড়সড় অবস্থায় রাস্তার ধারে ডাস্টবিনের পাশে বসে আছে মেহেরিকা। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে, আর এলোমেলো ভাবনায় অস্থির হয়ে আছে তার মন। কিন্তু এভাবে আর কতক্ষণ? খারাপ লোকের ভয়ে এই রাতে ডাস্টবিনের পেছনে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় পায়নি মেহেরিকা। কিন্তু অসহ্য রকমের দুর্গন্ধ এখানে। মনে হচ্ছে তার শ্বাস আটকে যাবে। না, গন্ধের সাথে যুদ্ধ করে পারা যাবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। মেহেরিকা বসা থেকে উঠে ডাস্টবিনের পাশ থেকে সরে রাস্তার দিকে পা বাড়াতেই মাথাটা ঝিমঝিম করে ওঠে তার। মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার চারপাশে ঘুরছে। কোনো মতে রাস্তার উপরে উঠে সে, কিন্তু নিজেকে আর স্থির রাখতে পারেনি মেহেরিকা। মাথা ঘুরে লুটিয়ে পড়ে যায় সে। এই রাতে বন্ধুর বাসায় আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না আদি। পকেট থেকে মোবাইল বের করে বন্ধু সিরাজের নাম্বারে ডায়াল করে সে, কিন্তু সামনে চোখ পড়তেই থমকে যায় আদি। আদি দেখতে পায় রাস্তার উপরে কোনো মেয়ে শুয়ে রয়েছে। পাগল নাকি মেয়েটা? হবে হয়তো। তবে যাই হোক, এভাবে রাস্তায় কেউ শোবে কেন? কত রকমের আপদ বিপদ রয়েছে। এসব ভেবে মোবাইলটা পকেটে ঢুকিয়ে সামনে এগিয়ে যায় আদি। মেয়েটিকে ডেকে তোলার উদ্দেশ্যে তার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে সে। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আদির ইচ্ছে করছে না তার ঘুম নষ্ট করতে। কি নিষ্পাপ চেহারা মেয়েটার। আচ্ছা, মেয়েটার গায়ের রং কি ফর্সা নাকি গোলাপি? বোঝা যাচ্ছে না। তবে তাকে দেখতে পরীর মতো লাগছে, কিন্তু সে তো কখনো পরী দেখেনি ভেবেই আর মনে হেসে ওঠে আদি। অপলক দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে কিছুক্ষণ তাকানোর পর আদির চোখ যায় তার পরনের পোশাকের দিকে। ভারী খয়েরি রঙের লেহেঙ্গা গায়ে। কমপক্ষে 30-40 হাজার তো লেহেঙ্গার দাম হবেই। তার মানে মেয়েটি ভালো পরিবারের মেয়ে। তবে রাস্তায় কেন ঘুমোচ্ছে? আর না ভেবে আদি ডাকতে থাকি মেয়েটিকে। এই যে শুনছেন, উঠুন,
এভাবে রাস্তায় ঘুমো থাকে ঠিক না। বেশ কিছুক্ষণ ডাকার পর সাড়া না পেয়ে চিন্তায় পড়ে যায় আদি। এভাবে রাস্তায় ফেলে রাখা ঠিক হবে না মেয়েটিকে। এভাবেই সে কোলে তুলে রাস্তার ধারে নিয়ে আসে তাকে। প্রচণ্ড গরম মেয়েটির শরীর, তার মানে মেয়েটি ঘুমোচ্ছে না, দুর্বল শরীরের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। নিজের কোলে মেয়েটির মাথা রেখে ব্যাগ থেকে পানির বোতল বের করে হালকা পানি ছিটিয়ে দেয় তার মুখে আদি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে চোখ খুলে মেয়েটি। চোখ খুলে আদিকে দেখে তার কিছুক্ষণ বুঝতে সময় লাগে সে কোথায়। কয়েক সেকেন্ড আদির দিকে তাকিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে বলে ওঠে সে। কে আপনি? আমাকে কেন এভাবে নিজের কাছে? ও, বুঝেছি আমি। খারাপ মতলব তাই না আপনার? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না আপনাদের মতো ছেলেদের। আরে বাসায় কি মা বোন নেই? এতগুলো কথা একসাথে শুনে আদি হেসে ওঠে হো হো শব্দে। আদির হাসির শব্দটি মেহেরিকার একেবারেই পছন্দ হয়নি, বরং অন্য একজনের হাসির কথা মনে পড়ে যায় তার। টপটপ করে পানি পড়তে থাকে মেহেরিকার চোখ বেয়ে। কাঁদো কাঁদো কণ্ঠ নিয়ে আদির দিকে তাকিয়ে বলে। প্লিজ এভাবে হাসবেন না। তার আতঙ্কিত মুখ দেখে হাসি থামিয়ে আদি প্রশ্ন করে। আপনার নাম কি? চোখের পানি না মুছে সে উত্তর দেয়। কিসের জন্য? মুচকি হেসে আদি বলে। আচ্ছা, বলতে ইচ্ছে না হলে থাক, চোখ মুছেন। আমি ভালো ফ্যামিলির ছেলে, আপনার কোনো ক্ষতি আমি করব না, নির্ভয় থাকেন। কেন যেন এই ছেলেটিকে মেহেরিকার বিশ্বাস করতে ইচ্ছে হলো। তবে আবারও কি তার বিশ্বাসভঙ্গ হবে? সে তো ঠিক করেছিল আর কোনো ছেলেকে সে বিশ্বাস করবে না। ছেলেরা বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। কিন্তু এই রাতে আর কোনো উপায় নেই। মন অন্য কিছু বলেও তাকে সাবধান থাকতে হবে। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে। আমি তাহলে চলে যাই? ভ্রুজোড়া কুঁচকে মেহেরিকা বলে ওঠে। একটা মেয়েকে একা ফেলে যেতে আপনার বিবেকে বাচ্ছে না? মেয়ে নাকি ভূত বুঝতেই তো পারছি না। মানে? নামটা আমি কিছুই বলছে না, ভূতের মতো সেজেগুজে রাস্তার মাঝে ঘুমাচ্ছে। একরাশ বিরক্তি নিয়ে মেহেরিকা বলে। থামুন তো। আমার নাম মেহেরিকা। আর আমি রাস্তায় ঘুমোইনি। আমি তো হাঁটছিলাম। আপনার কোলে কিভাবে এসেছি আমি জানি না। আর ভূতের মতো সাজ? 7,000 টাকা খরচ করে সেজেছি। বিয়ের সাজ এটা। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি আমি। এসেছি ঈদগাহ থেকে, ভেবেছি বান্ধবীর বাসায় উঠবো, কিন্তু তার বাসায় গিয়ে দেখি তালা লাগানো। আমার ফোনটাও নিয়ে আসতে ভুলে গিয়েছি। ওর নাম্বার মুখস্থ নেই আমার। এখানে পরিচিত আর কেউ নেই, তাই রাস্তায় রাস্তায় ঘুরছি। একদমই কথাগুলো বলে বড় বড় নিঃশ্বাস ফেলছে মেহেরিকা। এদিকে তার সব কথার অর্থ বুঝতে আদির কাছে প্রায় 30 সেকেন্ড সময় লাগলো। মেহেরিকাকে হাঁপাতে দেখে বলে সে। আপনি না দাঁড়িয়ে বসুন প্লিজ, মনে হচ্ছে শরীর খুবই দুর্বল আপনার। কথা বলার শক্তি নেই মেহেরিকার, মনে হচ্ছে সবকিছু তার চারপাশে ঘুরছে। মেহেরিকার অবস্থা দেখে আদি তার পাশে এগিয়ে যায়। মেহেরিকা আর স্থির থাকতে পারছে না, আবারও সে পড়ে যেতে চাইলে আদি ধরে ফেলে তাকে। কিন্তু এবার সে অজ্ঞান হয়নি। চোখ দুটো মিটমিট করে ভাঙা গলায় বলে। ছাড়ুন আমায়। এই যে, আপনাকে ধরার কোনো শখ নেই আমার। আমি বন্ধুর বাসায় যাব, আপনি যাবেন? না গিয়ে উপায় নেই। আমি ভালো মানুষটা চলে গেলে খারাপ কোনো মানুষ কিন্তু আসতে পারে। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি এক হাত দিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফোন দেয় সিরাজকে। বেশ কিছুক্ষণ রিং বাজার পর রিসিভ করে সিরাজ ঘুমো ঘুমো কণ্ঠে বলে। হ্যালো আদি, তুই এত রাতে? বাসায় আছিস? হুম ভাবি আছে? হুম। আমি তোর বাসার পাশে আছি। এত রাতে? এসে বলি? আমার বাসায়? না, তোর শ্বশুর বাসায়। আরে রাগ করছিস কেন? আয় আয়। লাইন কেটে আদি মেহেরিকার উদ্দেশ্যে বলে। এই যে, হাঁটতে পারবেন? এত রাতে গাড়িতে পাওয়া যাবে না। আদির কথা শুনে মেহেরিকা তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে। হুম। আদির পাশে হেঁটে চলেছে মেহেরিকা। কোথায় যাচ্ছে, ভাগ্যে কি আছে তার জানা নেই। তবে আদিকে দেখতে মোটেও খারাপ লাগছে না। কোনো উদ্দেশ্য আছে কি তার? আদি খেয়াল করে মেহেরিকার হাঁটতে কষ্ট হচ্ছে আর অনেকখানি সময় লাগছে। তাই রাতে এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে এভাবে হাঁটা বিপজ্জনক। কত রকমের আপদ বিপদ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সিরাজের বাসায় পৌঁছলেই বাঁচে। মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলে। আপনার হাতটা ধরে হাঁটি না, মানে আপনার কষ্ট হচ্ছে হাঁটতে? আমাকে চাইলে লাঠি বানাতে পারেন আপনার।
কিছু না বলে মেহেরিকা আদির হাতটা ধরে শক্ত করে। গরম নরম মেহেরিকার হাতের ছোঁয়া পেয়ে আদির কেমন যেন অনুভূতি হচ্ছে। কয়েক মিনিটের পরিচয়ে মেয়েটিকে তার এত বেশি ভালো লাগছে কেন? সুন্দরী বলে হবে হয়তো। দরজায় কড়া নাড়ার শব্দ পেতেই সিরাজ গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু আদির পাশে একটি মেয়েও আছে দেখে সে চিৎকার করে ওঠে। ও বৃষ্টি, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের আদি বউ নিয়ে এসেছে। তার চিৎকারে আদি আর মেহেরিকা হতভম্ব হয়ে যায়। রুম থেকে ছুটে আসে সিরাজের স্ত্রী বৃষ্টি। দরজার পাশে গিয়ে বলে, ও মা ভাইয়া, বউ নিয়ে এসেছেন আপনি? মৃদু হেসে আদি বলে, ভাবি ঢুকতে দিবেন আগে? হ্যাঁ ভাই, আসুন ভিতরে। মেহেরিকার হাত ধরে ভেতরে এসে তাকে নিয়ে সোফায় বসে আদি। সিরাজ আর তার স্ত্রীও তাদের পাশে গিয়ে বসে। তাদের কৌতূহলী মুখ দেখে আদি বলে, উনি আমার স্ত্রী নন। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে সিরাজ বলে, গপ, পালিয়ে এসেছিস শালা। প্রথমে ভাবলাম আমাকে না জানিয়ে বিয়ে কি করে করলি, এখন আবার শুনলাম গপ। গপ কখন হলো তোর? শুনেছিস মানে? বলেছি ও আমার গল্ফ। তাকে আমার কেউ না, রাস্তায় পেয়েছে। মানে? মানে তুই তো সানিয়াকে চিনিস। হুম। ওর সাথে পরশু আমার আকত করে দিবে বলেছে। আমারও কি পছন্দ না, কি করব, মাথায় কাজ করছিল না, তাই বাসা ছেড়ে পালিয়েছে। তোদের বাসা আসার পথেই ওনাকে পায় রাস্তায় অজ্ঞান অবস্থায়। উনি ওনাকে বিয়ের আসর থেকে পালিয়েছে। যে বান্ধবীর কাছে এসেছে তারা বাসায় নেই, তাই আমি ওনাকে। খুব ভালো করেছিস, ওনাকে দেখেও খুব দুর্বল লাগছে। বৃষ্টির দিকে তাকিয়ে আদি বলে, ভাবি ওনাকে শোরুমে নিয়ে যাবা প্লিজ, গায়ে খুব জ্বরের ওষুধ থাকলে খাইয়ে দিও একটা, আছে? হুম, আছে। মেহেরিকাকে নিয়ে বৃষ্টি এগিয়ে যায় রুমের দিকে। আদির দিকে তাকিয়ে মুচকি হেসে সিরাজ বলে, মেয়েটা কিন্তু সেই সুন্দরী। হুম। তোর ভাবি না থাকলে আমি তো একে পটাতে ট্রাই করতাম। বলবো ভাবি রে? এই না, মজা করছিলাম। বৃষ্টি আমার জান, ও আমার প্রাণ, ওকে ছাড়া। হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দোস্ত, একটা কথা বলতো। কি? সানিয়ার বাবা তো সেই টাকা আছে, মেয়েটাও সুন্দরী, তুই কেন ওকে বিয়ে করতে চাইছিস না? আমাদের বন্ধু তৌহিদের সাথে সম্পর্ক ছিল বলে। মন সায় দিচ্ছে না রে। কত ছেলের সাথে সানিয়া সম্পর্ক করেছে, শুধু তৌহিদ হলে সমস্যা ছিল না। তৌহিদকে বলেছিল মনে নেই? অনেক ক্লোজ সম্পর্ক ছিল তাদের। তৌহিদ কত ভালোবেসেছিল সানিয়াকে, কিন্তু সানিয়া অন্য একটা ছেলের জন্য ওকে ছেড়ে দিয়েছে। এইভাবে একটার পর একটা ছেলের সাথে খেলা করেছে সে। হুম, মনে আছে সব, কিন্তু এসব তোর বাসায় বলবি কিভাবে? সেটাই, এসব বলে ওকে আমি ছোট করতে চাই না, তাই নিজে পালিয়ে চলে এসছে। ভালো করেছিস। বৃষ্টি তাদের দিকে এগিয়ে এসে বলে, মেয়ের জ্বর, শরীর দুর্বল হলে কি হবে? সেন্স ঠিক আছে, শিয়ানা মেয়ে। মৃদু হেসে আদি বলে, কেন ভাবি? তাকে আমার একটা কামিজ দিলাম, বললাম এটা পরে শুয়ে যাও। আমাকে বলে সে। আপনি যান, আমি দরজা বন্ধ করে শোবো। আরে, ও মেয়ে নিজেই বিপদে পড়ে আসছে, এখন সে আমাদের সন্দেহ করছে। কি আজব। দিনকাল ভালো না ভাবি, দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, তাই সম্মানের চিন্তা বেশি। হুম। আর ভাবি ওর একটা নাম আছে, ও মেয়ে বলা লাগবে না আর। নাম কি? মেহেরিকা। মেহেরিকা? বাহ, খুব সুন্দর নাম তো। হুম, সুন্দর। জানেন আদি ভাই, এত সুন্দর মেয়ের নাম শুনলে মন খারাপ হয়ে যায়। কেন? আমার আম্মা কি কমন একটা নাম রেখেছে আমার, বৃষ্টি। হাসিয়েন না ভাই। আচ্ছা। চোখে ঘুম নিয়ে সিরাজ বলে ওঠে, তোরা কি গল্প করবি না? মানে আমার ঘুম এসেছে প্রচুর। আরে না, আমিও ঘুমাবো, কোন রুমে থাকবো? আয় আমার সাথে, দেখিয়ে দেই তোকে। কিচিরমিচির পাখির শব্দে ঘুম ভাঙে আদির। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে সে সকাল 7টা। তার বাসায় এখন সকলে সকালের নাস্তা করতে ডাইনিং টেবিলে থাকবে। আদিকে না দেখে তারা কি বুঝবে সে বাসায় নেই, নাকি ঘুম ভাববে তাকে? শোয়া থেকে উঠে পড়ে আদি। তার বাবা তার পালানোর খবর জানলে কি করবে ভেবে মনটা অস্থির হয়ে আছে তার। সারা রুমে পায়চারি করতে থাকে আদি। হঠাৎ মনে পড়ে তার মেহেরিকার কথা। মেয়েটার কি অবস্থা এখন?
রাতে আর খবর নেওয়া হয়নি। জ্বর কি কমেছে মেয়েটার? এত না ভেবে একবার দেখে আসলে ভালো হয়। যা ভাবা সেই কাজ। আদি এগিয়ে যায় মেহেরিকার রুমের দিকে। আমজাদ চৌধুরী দেখেন সবাই নাস্তা করতে আসলেও আদি আসেনি। দিবার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আদি ওঠেনি? জানি না বাবা। কাল রাতেও ভাই খায়নি সে। মেয়েদের মতো ন্যাকামি কেন শুরু করছে? যাও তাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। বাবার কথা মতো আদিকে ডাকতে দিবা এগিয়ে যায় আদির রুমের দিকে। কয়েকবার কড়া নাড়ার পর দরজা খুলে দেয় মেহেরিকা। আদিকে দেখে মুচকি হেসে বলে সে, আপনি? হুম, আপনাকে দেখতে এলাম। জ্বর হালকা আছে, তবে আগের চেয়ে ভালো লাগছে। ভালোভাবে ঘুম হয়েছে যতক্ষণ ঘুমোতে পেরেছি। আমি বুঝি এখন ঘুম ভেঙে দিলাম? আরে না, আমার 6টার দিকে ঘুম ভেঙেছে। ও, আসুন না, ভেতরে আসুন। মেহেরিকার পিছু পিছু ভেতরে এসে আদি খাটের পাশে থাকা চেয়ারে গিয়ে বসে। মেহেরিকা বিছানায় বসতে বসতে বলে, ধন্যবাদ আপনাকে, কেন? এই যে আমার সাহায্য করার জন্য। কিছু না বলে আদি মুখ টিপে হাসতে থাকে। এমন হাসির কারণ কি মেহেরিকা বুঝে উঠতে না পেরে বলে, কি ব্যাপারটা কি? এভাবে হাসছেন কেন? কোনো মতে হাসি থামিয়ে আদি বলে, আসলে ভাবির কামিজটা আপনার ঢোলা হয়েছে। ভাবির স্বাস্থ্য আপনার চেয়েও ভালোই তো, তাই। তো তো কি? কেমন যেন মদন মদন লাগছে আপনাকে। মদন? এই যে আমি মেহেরিকা। পুরো নাম কি আপনার? মেহেরিকা আহমেদ। এত বড় নাম? মানুষের এত বড় নাম সুন্দর লাগে না। আচ্ছা তাই? তা আপনার নাম কি? আমতা আমতা করে আদি বলে, আদি চৌধুরী। হুম হুম, হুম আমি আপনাকে মেহের বলে ডাকবো, মেহেরিকা ডাকবো না। আদির কথা শুনে মেহেরিকার চোখ ছলছল করে ওঠে। মেহের এই নামে ডাকার অধিকার সে কি আদিকে দেবে? কেন দেবে? শুধু একজনেরই আছে এই অধিকার। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে ওঠে, শরীর খারাপ লাগছে? না, তাহলে চুপছে? এমনিতেই। কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকার দিকে তাকিয়ে আদি প্রশ্ন করে, আপনি বিয়ের আসর থেকে পালিয়েছেন কেন? আদির মুখ থেকে এমন প্রশ্ন শুনে চমকে যায় মেহেরিকা। কি উত্তর দেবে সে আদিকে? সত্যিটা যে সে বলতে পারবে না। যে সত্যের জন্য আপনজন তার কাছ থেকে দূরে সরে গিয়েছে, সেই সত্যটা বাইরের একটা ছেলেকে বলা কি ঠিক হবে? মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, কি হলো বলুন। ছলো ছলো চোখে আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলে, যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার বউ আছে, কিন্তু কোনো সন্তান নেই। মানে তার বউ সন্তান জন্মদানে অক্ষম। সেই জন্য আমায় বিয়ে করতে চায় সে, যেন আমি তাকে বংশধর দিতে পারি। শান্ত গলায় আদি প্রশ্ন করে। মাথা নিচু করে জবাব দেয় মেহেরিকা, সে অনেক কথা। আমি এই বিয়েটা করতে পারবো না, তাই পালিয়েছি। হুম, আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলে, আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার কি সমস্যা? তেমন কিছু না, কিন্তু আপনি কি করে জানলেন আমার কারোর সাথে? কাল আপনার বন্ধুকে বলেছিলেন, তখন শুনেছি। তখন আপনার শরীর খারাপ ছিল অনেক। এত কিছু কি মনে আছে? হুম, শরীর খারাপ হলেও সেন্স ঠিক থাকে আমার। বাহ, ভালোই তো। কিছুক্ষণ নীরব থেকে মেহেরিকা বলে, আমি চলে যাব। বাসায়? না, কোথায় যাবেন তাহলে? জানি না। বাসায়? কোথায় যাবেন তাহলে? যদি সমস্যা না হয় আজ এইখানে থাকুন। কাল আপনাকে সাথে নিয়ে আপনার বান্ধবীর বাসায় গিয়ে দেখব সে এসছে কিনা। যদি না আসে? তখন না হয় ভাবা যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনি রেস্ট নিন, আমি আসি এখন। হুম। আদির রুম থেকে ছুটে এসে দীপা বলে, ভাইয়া তো রুমে নেই বাবা। চোখের চশমাটা ঠিক করতে করতে আমজাদ চৌধুরী বলেন, আছে হয়তো কোথাও। ফোন দাও তাকে। বাচ্চার মতো লুকোচুরি খেলছে নাকি মেয়ের মতো কোথাও বসে কাঁদছে? জিজ্ঞাসা করো। জি বাবা, দিচ্ছি ফোন। বাবার কথা মতো দীপা ডায়াল করে আদির নাম্বারে। একবার রিং হতেই আদির রিসিভ করে। হ্যালো দিবা। ভাইয়া তুই কই রে? নাস্তা খেতে আয়। আমি বাসায় নেই। বাসায় নেই মানে? বাবাকে জানিয়ে দিয়ে আমি বাসায় ফিরবো না। সানিয়াকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই কি বলছিস কিছু বুঝছি না আমি। আদি কি বলছে দীপা? মায়ের করা প্রশ্নে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেবা উত্তর দেয়,
ভাইয়া নাকি বাসা ছেড়ে চলে গিয়েছে, আর ফিরবে না। মানেটা কি? কে? দে ফোনটা আমাকে দে। সালেহা চৌধুরীর হাতে মোবাইল দিতেই কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বলেন, বাবা কোথায় গিয়েছিলি তুই? চলে আয় বাবা, রাগ করে না। বাসায় ফিরলে সানিয়াকে আমার বিয়ে করতে হবে, আর আমি এই বিয়ে করতে চাই না। এমন পাগলামি করে না বাবা। ওকে, করবো না। বাবাকে বলো সানিয়ার কথা যেন আমায় আর না বলে। সানিয়ার কথাই তোকে আর বলবো না। তুই ফিরে আয় বাবা। স্ত্রীর মুখে কথাটি শুনেই মেজাজ বিগড়ে যায় আমজাদ চৌধুরীর। একে তো ছেলে দোষ করেছে, আবার সেই ছেলের সাথে তোষামত করে কথা বলা হচ্ছে। রাগে কটমট করে তিনি উচ্চ শব্দে বলে ওঠেন, এই বাড়িতে ফিরে এলে সানিয়াকে বিয়ে করতেই হবে তার, না হলে সে সেখানে আছে সেখানেই থাকতে বলো। আর তোমরাও কেউ যদি ওর হয়ে কথা বলতে আসো, খারাপ হবে, খুব খারাপ হবে। কথাটি বলে নাস্তা না সেরে আমজাদ চৌধুরী টেবিল ছেড়ে হনহন করে হেঁটে এগোতে থাকে নিজের রুমের দিকে। এদিকে ফোনের ওপারে বাবার বলা কথাগুলো শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে মায়ের উদ্দেশ্যে আদি বলে, আমাকে নিয়ে ভেবো না, আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। আর কিছু না বলে আদি লাইন কেটে ফোন বন্ধ করে দেয়। ভেবেছিল এমন কিছু করলে তার বাবার মনটা নরম হবে, এখন কি হবে? নিজের পরিবার ছাড়া কিভাবে থাকবে সে? আদিকে চিন্তিত মুখে সোফায় বসে থাকতে দেখে সিরাজ তার পাশে এসে বসতে বসতে বলে, কি হলো দোস্ত? বাসা থেকে ফোন দিয়েছিল, বাবা বলছে সানিয়াকে বিয়ে না করলে না ফিরতে। ফিরবি না? এখানে থেকে যা। আচ্ছা, কদিন বসে বসে খাওয়াবি? বসে বসে কেন খাবি? আমাদের কাজের মেয়েটা চলে গিয়েছে, নতুন কাজের মানুষ পেলে ঝামেলা। তুই যদিও ছেলে তবুও চাইলে। শিরাই চা চৌধুরী বাড়ি পোলাকে দিয়ে তুই বাসা কাছে করাতে চাস? তুই বসে খেতে চাইছিস না তাই। হুম, এখন কি করবি? মাথায় কিছু আসছে না রে, কী করলে বাসায় ফিরতে পারবো? উফ, এই সানিয়া মেয়েটা আমার লাইফটাই শেষ করে দিল। দোস্ত, কোনো বুদ্ধি দে না। ভাবতে দে আমাকে একটু। ট্রে নিয়ে বৃষ্টি তাদের দিকে এগিয়ে এসে ছোট্ট টেবিলটার উপর রেখে বলে, ভাইয়া, আপনার জন্য পরোটা বানিয়েছি গরম গরম, মুরগির মাংসের ঝোল দিয়ে, ভালো লাগবে খেতে। ধন্যবাদ ভাবি। কাল রাতে আপনাদের কারো কাছেই ক্ষুধা লেগেছে কিনা জিজ্ঞেস করিনি আমি, এত বোকামি করি মাঝে মাঝে। আরে না, ঠিক আছে, আমি তো খেয়েছিলাম বাসায় রাতের খাবার। মেয়ের খেয়েছে কিনা জানি না, তাকে দিয়েছেন? দুষ্টু একটা হাসি দিয়ে বৃষ্টি বলে, মেহেরিকা থেকে মেহের, কি ব্যাপার ভাই? কি ব্যাপার হবে ভাবি? কোনো ব্যাপার না, মেয়েরিকা নামটা বড় তাই আর কি। আচ্ছা বুঝলাম, দিয়েছি, আপনারাও খেয়ে নিন। বৃষ্টি চলে যাওয়ার পরে সিরাজ বলে ওঠে, আদি, পেয়েছি আইডিয়া। কি? তুই তোর বউ নিয়ে বাসায় ওঠ। মানে, মাথা ঠিক আছে তোর? বউ কোথায় পেলে? আরে বেটা, নকল বউ। আমি না কিচ্ছু বুঝছি না, কি বলছিস তুই? তুই বাসায় ফিরলে তোকে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দেবে, তাই তো? হুম। কিন্তু তুই যদি বউ নিয়ে যাস, তোকে কি করে বিয়ে দেবে বস? সিরাজের কথাগুলো বুঝতে আদির 15 সেকেন্ড সময় লাগে। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে সিরাজের দিকে তাকিয়ে বলে, দারুণ আইডিয়া দোস্ত, দারুণ আইডিয়া। জানতাম পছন্দ হবে। কিন্তু নকল বউ কোথায় পাবে ভেবে আদির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মুখটা এমন হলো কেন আদি? বউ পাবো কই? এই ব্যাপার, বউ তো ঘরেই আছে দোস্ত। তোর বউ? দূর শালা। তো কে? মেহেরিকা। মেহের? সে। কিন্তু তিনি রাজি হবেন নাকি? কেন হবে না? বিপদে পড়েছে, যাওয়ার কোনো জায়গা নেই। বান্ধবীর বাসায় উঠলেও কতদিন থাকবে সেখানে? কিন্তু তিনি আমাকে সাহায্য করবেন কেন? টাকার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিবি, বলবি কিছুদিন তোর বউ সেজে অভিনয় করার জন্য। এই সময় তার টাকা খুব প্রয়োজন। আমি শিওর রাজি হবেন। যদি না হয়? আগে ভাগে এত কথা বলিস কেন তুই? নাস্তা খেয়ে যা, কথা বলে আয় মেহেরিকার সাথে, কি বলে দেখ। হুম। তোমার জন্য আজ তোমার ছেলে ঘর ছাড়া। সানিয়া আর এরশাদ তোমার কাছে আপন হয়ে গেল। ছেলের ইচ্ছা অনিচ্ছে কিছুই দেখলে না তুমি? কেমন বাবা তুমি?
এক নাগাড়ে স্ত্রীর বকবকানি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় আমজাদ চৌধুরীর। অনেকক্ষণ চুপ থাকলেও এ পর্যায়ে মুখ খোলেন তিনি। থামো তো, তখন থেকে প্যান প্যান করে আমার মাথাটা খাচ্ছ তুমি। আমি তোমার মাথা খাচ্ছি? তুমি যে আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। আমি কাউকে বাড়ি ছাড়া করিনি। যে গিয়েছে সে নিজ ইচ্ছায় গিয়েছে, তাকে আমি ফিরে আসতেও বলেছি। ফিরলে সানিয়ের সাথে বিয়ে করিয়ে দিবে বলেছ, এটা বলার কি খুব দরকার ছিল? পরে না হয় বুঝিয়ে। যা বোঝানোর বুঝিয়েছি, আর কিছু বোঝানোর নেই। আর হ্যাঁ, আমি এক কথার মানুষ, সামনে একটা পিছনে আরেকটা। আমি বলি না, যা বলার সোজাসুজিভাবে বলি। তোমার ছেলে সানিয়াকে বিয়ে করবে বলেই বাসায় আসতে পারবে। সালেহা চৌধুরীকে চুপ থাকতে দেখে আমজাদ চৌধুরী বলেন, চলে আসবে আদি। না এসে কোথায় যাবে? কয়েকটা দিন ধৈর্য ধরো। হুম। আমি এরশাদকে ফোন করে সবটা জানাই। সানিয়াকে এখন কিছু না জানাতে বলি। আদি পালিয়েছে বলবে তুমি ওনাকে? বলবো, তার জানা দরকার। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। বিছানার মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে মেহেরিকা। দুইটা ফোন নাম্বার তার মনে রয়েছে, একটা বাবার, আরেকটা রাজীবের। ছোটবেলা থেকে বাবাই মেহেরিকার আদর্শ ছিল। মা মারা যাওয়ার পর তাদের দু বোনের কথা ভেবে তিনি আর বিয়ে করতে চাননি। মেহেরিকার বয়স যখন 16 তখন তার মা মারা যান ক্যান্সারে। তার ছোট বোনের বয়স 14। তাদের দু বোনের বিয়ের পর বাবা একেবারেই একা হয়ে যাবে ভেবে বাবাকে সে নিজে আরেকটি বিয়ে করার জন্য রাজি করিয়েছিল, যেটি তার জীবনে ভুল সিদ্ধান্তের মাঝে একটি ছিল। কেননা যে বাবা মেহেরিকার কথা ছাড়া কোনো কিছুই করতো না, সে বাবা নতুন বউয়ের কথা শুনে তার এমন একটা লোকের সাথে বিয়ে দিতে চেয়েছেন যে লোকের কিনা অন্য একটি বউ আছে। তার একটা কথাও তার বাবা শুনতে চাননি। আর রাজীব তার সাথে কি করে এমন করতে পারল? খুব তো বলতো, যাই হোক না কেন কখনো ছেড়ে যাবে না। আর এখন না, আর ভাবতে পারছে না সে। এসব কথা মনে হলে পৃথিবীর সব কিছুই তার কাছে এলোমেলো লাগে। নিজের জীবনের প্রতি মায়া কমে যায় তার। বাবা, ছোট বোন, মুনিয়া, রাজীব, তাদের ছাড়া কিভাবে থাকবে সে? অনেক বেশি মনে পড়ছে মেহেরিকার তাদের কথা। একটা দুর্ঘটনায় তার জীবনটা এলোমেলো করে দিল পুরো। নাস্তা সেরে আদি এগোতে থাকে মেহেরিকার রুমের দিকে। তিনি কি রাজি হবেন আদির প্রস্তাবে? যে মেয়ে তিনি, মনে তো হয় না হবে। তবুও একবার চেষ্টা তো করাই যায়। মেহেরিকার রুমের সামনে গিয়ে ভাবতে থাকে আদি দরজায় কড়া নাড়বে নাকি নাড়বে না। তিনি কি মাইন্ড করবেন? ভুল বুঝবেন ওকে? বুঝলে বুঝবে, এত ভাবার কি আছে? বাইরের একটা মেয়ে, সাহায্য করলে করবে, না করলে নাই, এত ভাবার কিছু নেই। আর না ভেবে দরজায় কড়া নাড়ে আদি। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে স্বাভাবিকভাবে বসে মেহেরিকা উচ্চ শব্দে প্রশ্ন করে, কে? আমি আদি। জি আসুন। আদি ভেতরে এসে আবারও খাটের পাশে থাকা চেয়ারটায় বসে। মেহেরিকার দিকে তাকিয়ে লক্ষ্য করে তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। কেন যেন এমন ফ্যাকাশে মুখটা তাকে মানাচ্ছে না। এই মুখে হাসি লেগে থাকলেই বেশি ভালো লাগে। কিছু বলবেন? মেহেরিকার প্রশ্নে ঘোর কাটে আদির। তার চোখের দিকে তাকিয়ে বলে, মন খারাপ আপনার? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলে, না, মুখটা মনে ফ্যাকাশে লাগছে কেন? শরীর খারাপ তাই হয়তো। খুব বেশি খারাপ লাগছে? তেমন কিছু না। নাস্তা করেছেন? হুম। কাল রাতে খেয়েছেন কিনা জিজ্ঞেস করেনি কেউ? আসলে সব হঠাৎ হয়েছে তো। আমার খিদে ছিল না কাল। আজ সকালে খিদে পেয়েছিল, তাই বৃষ্টি আপু যখন আমায় পরোটা দিয়েছেন 3টা পরোটা খেয়ে ফেলেছি আমি। বাহ, ভালোই তো। আপনি খেয়েছেন? খেয়েছে। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হয় হব হয়তো। পড়াশোনা করেন। অনার্স 3য় বর্ষে ঈদগাহ ফরিদ আহমেদ কলেজে পড়ি। আপনি? আমি ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে MBA শেষ করেছে। আপনার বাসা কোথায়? এখানে কাছে। ও না, আমি ভেবেছি আমি যেমন ঈদগাহ থেকে পালিয়ে এসেছি, আপনিও হয়তো দূর থেকে এসেছেন। না, এই ফাতে গোনাতেই আমার বাসা। ঢাকা পড়াশোনা করেছে। আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে আদি বলে ওঠে, একটা কথা ছিল, বলবো? জি বলুন। আসলে একটা সাহায্য লাগবে। আমার কাছে? হুম। আপনি আমায় সাহায্য করেছেন, এখন আমি যদি আপনার জন্য কিছু করতে পারি ধন্য হব। বলুন কি?
মেহরিকার কথায় আশ্বাস পেলেও আদির কথাটি বলতে মন সায় দিচ্ছে না। সাহস যা জোগাড় করে সে এসেছিল মেহরিকাকে দেখে সব উধাও হয়ে গিয়েছে। আদিকে চুপ থাকতে দেখে মেহরিকা বলে ওঠে। কি হলো বলুন। আমতা করে আদি বলে। আমার বউ হবে না আপনি? আদির বলা কথায় চমকে যায় মেহরিকা। এতক্ষণ এই ছেলেকে তার ভালোই মনে হয়েছে, আর এখন দাঁতে দাঁত চেপে মেহরিকা বলে ওঠে। কি বলছেন কি আপনি? জিভে কামড় দিয়ে আদি বলে। সরি, নকল বউ। ভ্রুজরা কুচকে মেহরিকা বলে। মানে? আসলে আজ বাবা আমাকে জানিয়ে দিয়েছেন আমি বাসায় ফেল হয়ে সানি মেয়েটার সাথে আমার বিয়ে করে দেবে। কিন্তু আমি যদি একটা বউ নিয়েছি তাহলে আমাকে আর বিয়ে করে দিতে পারবে না। তাই বলছিলাম যে আমি যেন আপনার বউ সেজে আপনার বাড়িতে যাই? জি জি, তার জন্য আমি আপনাকে মোটা অঙ্কের টাকাও দিব। চোখজোড়া বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলে মেহরিকা। আমাকে কি আপনার ফালতু মেয়ে মনে হয়? অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আদি বলে। এমন কেন বলছেন? টাকার লোভ দেখিয়ে আপনি আমায় আপনার বউ সাজার অভিনয় করতে বলছেন? আপনাদের মতো ছেলেদের মতলব আমি বুঝি না ভেবেছেন? মেহরিকার কথাটি আদির একদমই পছন্দ হয়নি। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সে বলে ওঠে। দেখুন, আমাকে নিয়ে বাজে কথা বলবেন না। মতলব আছে আমার, নিজের মতলবে নিতে চাইছি আপনাকে। আপনাকে নিয়ে কোনো মতলব নেই, আর কোনো লোভ দেখাচ্ছি না আমি। বান্ধবীর বাসায় গেলেও কতদিন থাকতে পারবেন আপনি? বান্ধবীর বাসায় গেলেও কতদিন থাকতে পারবেন ওখানে ফ্রিতে? 1 সপ্তাহ, বেশি হলে 1 মাস। তারপর কি করবেন ভেবেছেন কিছু? ভাবেননি। এসব ভেবেই আপনাকে প্রশ্ন। আমার কাছে মোটা অঙ্কে টাকা পেলে ওই টাকা নিয়ে বান্ধবীর বাসায় উঠতে পারবেন। আর আপনি কিনা আমাকে উল্টো কথা শোনালেন। এই সাহায্যের দাম দিলেন আপনি আমাকে। মেহরিকা খেয়াল করে রাগে আদির চোখ নাক লাল হয়ে আছে। কথাগুলো বলার সময় ঠোঁট কাঁপছে তার। ইস, সে এতটা কড়াভাবে কথাগুলি না শোনালেও পারত আদিকে। আদি খারাপ কিছু বলেননি। আসলেই তো, কতদিন রাখবে তার বান্ধবী তাকে? কিছু টাকা পেলে তার উপকারী হবে। বিছানা ছেড়ে আদির পাশে গিয়ে মেহরিকা বলে। সরি। আদির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মেহরিকা বলে। আমি সরি তো, এই যে কান ধরলাম। বাচ্চার মতো মেহরিকা কান ধরা দেখে আদি ফিক করে হেসে দেয়। আদির মুখে হাসি দেখে সে বলে। আমি রাজি আপনার নকল বউ হতে। বাসায় ঝামেলা চলছে, তোমাকে বলেছি না আমি? এই অবস্থায় আমি কিছুতেই বের হতে পারবো না। তুমি আর ফোন দিবে না আমায়। রাখছি আমি এখন। বফের সাথে কথা বলছিল দিবা। একই তো বাসায় ঝামেলা, তার উপর বফের ঝামেলা। উফ, অসহ্য। ববকে বলেছি সে অন্য আরেকদিন দেখা করবে। না, তার আজই দেখা করতে হবে। কেন? তার কথাই কেন সব করতে হবে? না, আজ সে কিছুতেই যাবে না দেখা করার জন্য। আসবো দিবা? বড়ভাবে মিলির ডাকে ঘোর কাটে দিবার মুখে হাসি এনে বলে। আরে ভাবি, আসো না। ভেতরে এসে দিবার পাশে মিলি বসে বলে। আমি তো ভেবেছিলাম তুমি পালাবে বাসা ছেড়ে, এখন দেখছি আদি পালালো। মানে আমি কেন পালাবো ভাবি? ইদানিং তোমার মতিগতি আমার ভালো লাগছে না। প্রেম করছো তাই না তুমি? ভাবির কথা শুনে ঢোক গিলে দিবা বলে। কি যে বলো না ভাবি, এমন কিছুই নয়। এমন কিছু না হলেই ভালো। তোমার বড় ভাইয়া তোমার জন্য ভালো একটা পাত্র দেখেছে। আমি এখন বিয়ে করব না ভাবি, সবে মাত্র এইচএসসি দিয়েছি। দেখতে তো সমস্যা নেই, যখন করবে করো। আমরা শুধু চাই আদের মতো তোমাকে যেন ঘর ছাড়া হতে না হয়। হুম। আরেকটা রাত পেরিয়ে সকাল চলে আসে। মেহেরিকা আজ আবার তার বিয়ের লেহেঙ্গা পরেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মেহেরিকা। আজ তার কোনো ভয় নেই, তবে আফসোস রয়েছে প্রচুর। রাজীবের সাথে এমন বউ সাজে বিয়ের পিঁড়িতে বসার জন্য 3 বছর ধরে স্বপ্ন দেখেছে সে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! একবার বয়স্ক লোকের জন্য বউ সাজতে হয়েছে তাকে, আর আজ নকল বউ হওয়ার জন্য। হলো তোমার? বৃষ্টির করা প্রশ্নে মুচকি হেসে জবাব দেয় মেহেরিকা। আপু। মেহেরিকার দিকে একটা গহনার বাক্স এগিয়ে দিয়ে বৃষ্টি বলে। নাও, এসব পরে নাও। কি আপু? পোশাক ছাড়া আর কিছু তো ছিল না। পাথরের সেট এনেছি তোমার জন্য। যদি সামর্থ্য থাকতো সোনার গয়না দিয়ে সাজিয়ে দিতাম তোমায়। বৃষ্টির হাত থেকে বাক্সটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে বৃষ্টির 2 হাত ধরে মেহেরিকা বলে। তোমরা যা করেছো আমার জন্য কখনোই ভুলবো না আপু। আমি 2টা দিনেই আপন করে নিয়েছো আমায়।
অনেক মিস করবো আমি তোমাদের, আর তোমার এই উপহারটা অনেক যত্নে রাখবো আমি। ঠিক আছে। এবার বলো তোমার জন্য কি করতে পারি আমি? দোয়া করো একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি তোমার মতো। তুমি কি প্রেগনেন্ট আপু? হুম। ওয়াও, দোয়া মানে আমি অনেক অনেক দোয়া করব। আন্টি, আন্টি। কোনো মেয়ের গলায় আওয়াজ শুনে ড্রয়িং রুমে আসে সালেহা চৌধুরী, কিন্তু এত সকালে সানিয়াকে দেখে তার মুখটা মলিন হয়ে যায়। এখন আদি কোথায় জানতে চাইলে কি বলবে তাকে। সানিয়া দৌড়ে এসে সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, আন্টি, আন্টি, আমি যে কি খুশি তোমাকে বলতে পারবো না। কেন? সালেহা চৌধুরীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে সানিয়া। আমি তোমাদের ঘরের বউ হতে পারবো আন্টি। খুশির কথা না বলো? হুম। আজ তো আমাদের আকদ হওয়ার কথা ছিল, বাট আব্বু বললো যে একেবারে ধুমধাম করে বিয়ে হবে আমাদের। এরশাদ ভাই বলেছে এমন? হুম। তাই ভাবলাম আজ আমি আদির সাথে বাইরে কোথাও থেকে ঘুরে আসি। ওকে সারপ্রাইজ দিব বলে সকাল 8টায় চলে এসেছি। ভালো করেছিস মা, কিন্তু কি? আদি তো বাসায় নেই। বাসায় নেই মানে? এত সকালে কোথায় গিয়েছে? কাল রাতেই একটা বন্ধুর বাসায় গিয়েছি, ওখানেই থাকবে বলছিল রাতে। ও, তাহলে আমি ওকে একটা ফোন দেই, চলে আসতে বলি। থাক না আজ। না আন্টি, আমি আজই ওর সাথে লং ড্রাইভে যাব। দাঁড়াও, ফোন দেই আদিকে। ব্যাগ থেকে মোবাইল বের করে ডায়াল করে আদির নাম্বারে সানিয়া, কিন্তু ফোন বন্ধ শুনে মন খারাপ হয়ে যায়। হতাশ হয়ে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বন্ধ ফোন? সালেহা চৌধুরী খুশি হন কথাটি শুনে। আদি যে পালিয়েছে এটা সানিয়ার অজানা থাকতে হবে, না হলে মেয়েটার মন ছোট হয়ে যাবে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সালেহা চৌধুরী বলেন, তুই আমাদের সাথে সময় কাটাস, আদির সাথে না হয় আরেকদিন যাবি। হুম, আইডিয়া কিন্তু মন্দ নয় আন্টি। ঠিক আছে। ড্রয়িং রুমে পায়চারি করছে আদি। বউ নিয়ে বাসায় যাওয়ার পর কি হবে ভেবে হাত পা কাঁপছে তার। বাবা কিভাবে নেবে ব্যাপারটা? আর সানিয়া কোনো ঝামেলা করবে না তো? উফ, এত চাপ নিয়ে কি বাঁচা যায়? শুনছেন? মেয়েলি কণ্ঠ শুনিয়ে পেছনে ফিরে চমকে যায় আদি। সেই লেহেঙ্গা পরিহিত মেহের, তবে আজ অন্যরকম সুন্দর লাগছে তাকে। ইচ্ছে করছে অপলক দৃষ্টিতে এভাবে অনন্তকাল তাকিয়ে থাকতে। এত সুন্দরী, এত মায়াবী কেন এই মেহের নামক মেয়েটা? এই যে, মেহেরিকার ডাকে ঘোর কাটে আদির। মৃদু হাসি দিয়ে বলে, জি, বলেন। আমরা কখন রওনা হব? এই তো এক্ষুনি। আচ্ছা। এতক্ষণ নানা রকম চিন্তায় আদির মন অস্থির থাকলেও মেহেরিকাকে দেখে তার ভয় কেটে যায়। মনে হচ্ছে এই মেয়েটা পাশে থাকলে সে সব বিপদ সহজেই কাটাতে পারবে। কেন এত ভালো লাগা কাজ করছে তার দুদিনের পরিচিত এই মেয়ের জন্য। সিরাজ আর বৃষ্টিকে বিদায় দিয়ে আদিরা বেরিয়ে পড়ে চৌধুরী ভবনের উদ্দেশ্যে। সানিয়া নামক আপত্তিকে আদির জীবন থেকে দূরে সরানোর জন্য শুরু হবে আজ থেকে নতুন নাটক। তোর ভাইয়া আমাকে নিয়ে কিছু বলেছে তোকে? সানিয়ার কথায় হাসি পায় দিবার। বলেছে তো, তুমি একটা টাঙ্কিবাজ মেয়ে, তোমার মতো মেয়েকে ভাইয়া বিয়ে করবে না। মনে মনে কথাগুলো বলেও বাইরে কিছুই প্রকাশ করে না দিবা। বলে, না, আমাকে কিছু বলেনি। ও, আমি লজ্জায় ওকে ফোন দেইনি। ভেবেছিলাম আকদের পর কথা হবে, কিন্তু বাবা বলেছে বিয়ে আরো পরে হবে। এতদিন অপেক্ষা করা কি সম্ভব? তাই আজ এসেছিলাম, কিন্তু দেখি আমার ভাগ্যটাই খারাপ। তোর ভাই বন্ধুর বাসায় থেকে গিয়েছে, ফোনটাও অফ। হুম। আচ্ছা, কি? যার বাসায় গিয়েছে তার ফোন নাম্বার আছে তোর কাছে? না, আপনি নেই। ওহ, এত মিস করছি তোর ভাইকে। হুম। কিছুক্ষণ চুপ থেকে সানিয়া আবার বলে, জানিস দিবা, আমার লাইফটাই আমি অনেক ছেলের সাথে সম্পর্ক করেছি, মজা করেছি অনেকের সাথে, কিন্তু আদিকে কখনো আমার প্রেমে ফেলানোর চেষ্টাও করিনি। কেন জানিস? তোর ভাইটা একদম বাচ্চা স্বভাবের ছেলে। প্রেম প্রেম বুঝতো কিনা সন্দেহ। আমি সবসময় টাউট আবুল মার্কা ছেলের সাথে প্রেম করেছি। অনেক তো জীবনও উৎসর্গ করতে রাজি ছিল, কিন্তু আমি তাদের ইমোশন নিয়ে খেলেছি। কেন এমন করতে আপনি? মজা পেতাম, কিন্তু এখন বুঝেছি আমি ভুল ছিলাম। কিভাবে বুঝলে?
আদির জন্য। আদির একটা বন্ধুর সাথে সম্পর্ক ছিল আমার, তাকেও ঠকিয়েছি আমি। ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল। তার সাথে ব্রেকআপ করার পর হঠাৎ একদিন আদি এসে আমাকে একটা থাপ্পড় মারে, ডান গালে। কি? ভাইয়া থাপ্পড় মেরেছে তোমায়? হুম, কিন্তু ওই থাপ্পড় খেয়েই তোর ভাইয়ের প্রেমে পড়েছি আমি। কি বলো? থাপ্পড় খেয়ে প্রেমে পড়েছো? কিন্তু এটাই সত্যি। থাপ্পড় খেয়ে প্রেমে পড়ার কারণ কি? এই থাপ্পড়টা খেয়েই আমার আক্কেল ঘুরেছে। থাপ্পড় মেরে তোর ভাইয়া আমাকে বলেছিল, যেদিন কাউকে ভালোবাসবো কিন্তু পাবো না, সেদিন হয়তো বুঝবো আমি তার বন্ধুর কষ্ট। সেদিনের পর থেকে আমি ভেবেছি, অনেক ভেবেছি, আসলেই আমি ভুল ছিলাম। মজা করতে করতে মানুষের মন নিয়ে খেলেছি আমি। হুম। সেদিন আদি আরও বলেছিল, আমি যদি ভালো হয়ে যাই, যে কোনো ভালো ছেলেকেই আমার জীবনসঙ্গী হিসেবে পাবো আমি। আর তাই নিজেকে পরিবর্তন করেছি আমি। হুম। আদের কথাগুলোতে থেকে ওকে ভালোবেসে ফেলেছি আমি। ওকে নিজে বলতে পারিনি। আব্বু যখন আমাকে বিয়ের কথা বলে, তখন আমি আদির কথা বলি। আব্বুকে বলেছিলাম আমজাদ আঙ্কেলকে বলার জন্য, যদি আদি রাজি থাকে বিয়ের কথা আগাতে। আদি যে রাজি হবে ভাবতে পারিনি আমি। ভাইয়া রাজি হয়েছে? তোমার আব্বু বলেছে তোমাকে? হুম, আমি অনেক খুশি দীপা, অনেক খুশি। আদির পছন্দ মতোই চলবো এখন থেকে। কাল মার্কেটে গিয়ে সালোয়ার কামিজ শাড়ি কিনে এনেছি। আদির এসব জিনিস, জিন্স টপ পছন্দ না তাই। আর জানিস, খুশিতে সানিয়া বকবক করে চলেছে। সানিয়ার জন্য দীপার অনেক খারাপ লাগছে। সানিয়া বদলে গিয়েছে, সে বদলে গিয়েছে জানলে আদি কি মেনে নেবে তাকে? হয়তো নেবে, যেভাবেই হোক আদিকে জানাতে হবে সানিয়ার কথা। কি ব্যাপার, আজ কাজে যাবে না তুমি? স্ত্রীর কথায় হাতের মোবাইলটা বিছানার একপাশে রেখে সিরাজ বলে। না, যাব না। সিরাজের পাশে বৃষ্টি বসে বলে। কেন শুনি? আজ আমার বউটাকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে। আর কিছুদিন পর থেকে সে তো বের হতে পারবে না। কেন পারবে না? বারে, বড় পেট নিয়ে কী করে বের হবে? ও বলো কোথায় যাবে? ইস, কি? সকালে কথাটা বললে আদি ভাই আর মেহেরিকাকে যেতে দিতাম না, ওদের সাথে নিয়েই ঘুরতাম, কত মজা হতো তাই না? হুম, তা হতো, তখন মাথায় আসেনি। হুম। আরে, যাওয়া যাবে ওদের সাথেও কোনো একদিন, আছেই তো। যেভাবে বলছো যেন সত্যি সত্যি জামাইবো ওরা। তাই তো। হুম। তাহলে মনে হচ্ছে আরও আগেই ওদের সাথে ঘুরতে যেতে পারবে। কেন? সানের থেকে মুক্তি পেলেও আদির বাবা এত সহজে মেনে নিবে কিনা সন্দেহ ওইসব। দেখো, আদি আর মেহেরিকাকে নাকি আবার আমাদের বাসায় আসতে হয়। আদির রুমে আসে সানিয়া। চোখ বুলিয়ে দেখছে সেই রুমটা। বড় একটা রুম, দেয়ালে হালকা গোলাপি রং করা। রুমের মাঝখানে বড় একটা খাট, তার পাশেই একটা ছোট্ট টেবিল আছে। একটা ওয়ার্ড্রপ, একটা কম্পিউটার টেবিল, একটা পড়ার টেবিল, একটা বুক সেলফ, দেয়াল ঘেঁষে সোফা সেট, সব মিলিয়ে রুমটা বেশ সাজানো গোছানো। এই রুমটা কিছুদিন পর থেকে তারও হবে ভেবে মনের মাঝে একটা ভালো লাগা কাজ করছে। টেবিলে চোখ পড়তে সানিয়া দেখতে পায় একটা ফটো ফ্রেম, যেটায় আদির ছবি রয়েছে। কাছে গিয়ে ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখতে থাকে সানিয়া। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ছবির দিকে তাকিয়ে বলতে থাকে। এই যে ফোনটা অফ কেন? বিয়ে করবে বলতে পারছে, কিন্তু আমার সাথে কথা বলতে পারছে না, এটা কেমন কথা? আমি তো মেয়ে বলে লজ্জাই বলিনি, কিন্তু তুমি খুব খুব পচা। তুমি এতগুলো মিস করছি তোমায় জানো। ভেবেছিলাম আজ সময় কাটাবো তোমার সাথে। কিছুক্ষণ চুপ থেকে ছলছল চোখে আবার বলতে শুরু করে সানিয়া। আমার ভুল, সব ভুলে গিয়ে আমাকে তোমার জীবনে ঠাঁই দিয়েছো তুমি। আদি, এত ভালো কেন তুমি? আমি কি সত্যিই তোমাকে পাওয়ার মতো যোগ্য? উফ, কত কথা জমা আছে বলার জন্য, কত স্বপ্ন আছে করার জন্য, কিন্তু তোমার কোনো খবর নেই। চোখের কোণে আসা পানি হাতের এক আঙ্গুল দিয়ে মুছে নেয় সানিয়া।
আদির ছবিটায় একটা চুমু খেয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে সে। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখেছে দিবা। সানিয়ার এত পরিবর্তন দেখে অবাক সে। সানিয়ার মনটা খারাপ আপাতত। তাকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসা যায়, তাতে যদি মনটা ভালো হয়। সানিয়া আপে, দিবার ডাকে সানিয়ার বুক থেকে আদির ছবি সরিয়ে তাড়াতাড়ি টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমি আসলে থাক থাক, আমি কিছু দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি চলো, আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। এখন হুম, ঠিক আছে চল। আমি ঝটপট রেডি হয়ে আসি। তুমি তো রেডি আছোই। ঠিক আছে যা। আরিফ অফিসে চলে গেলে বড্ড একা লাগে মিলির। অফিসের সব কাজ আরিফকেই সামলাতে হয়। মাঝে মাঝে এমন হয় যে সকাল 7টায় গিয়ে রাত 1টায় আসে সে। আজও সকাল সকাল চলে গিয়েছে সে। একা মানুষ আর কত সামলাবে। কখন যে ভালো করে আরিফের সাথে সময় কাটিয়েছিল সে মনেই পড়ে না। প্রেমের বিয়ে তাদের, অথচ কেউ দেখলে বলবে না সেটা। ইস, আগের দিনগুলি যদি ফিরে পাওয়া যেত মন্দ হতো না। এসব ভেবে হতাশ মনে নিজের রুমে বসে থাকে মিলি। দিবা তৈরি হয়ে এসে সালেহা চৌধুরীকে বলে সানিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। 20 মিনিট পর চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদি আর মেহেরিকা। নাটক হলেও তাদের জীবনের নতুন মোড় আজ। সুন্দর একটা বাড়ি, ঠিক যেন বাংলো বাড়ি, যেমনটা টিভিতে দেখত সে। এমন একটা বাড়ির বউ হয়ে সে আসবে কল্পনাও করেনি। ও বউ না, নকল বউ। এসব ভেবে আর মনে হেসে ওঠে মেহেরিকা। হ্যাঁ যে, আদির ডাকে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলে। কি যে? মুস্কি হেসে আদি বলে, কি কি শিখিয়ে দিয়েছিলাম মনে আছে? আছে। ঠিক মতো পারবেন তো নাটক করতে? আমি তো পারবো, কিন্তু মনে হচ্ছে তুমি পারবে না। মানে? মানে আমাদের তুমি করে বলার কথা ছিল না, ভুলে গিয়েছো? ও হ্যাঁ। কি মনে হয় পারবো? পারবে। এরশাদ ভাইকে জানিয়েছো সব? স্ত্রীর কথায় মাথা নেড়ে জবাব দেয় আমজাদ চৌধুরী। হুম। কি বলেছেন উনি? সানিয়ার যাতে কিছু না জানে, আদি ফিরলে তাকে বোঝাতে। হুম। সানিয়া কোথায় এখন? দিবার সাথে বাহিরে গিয়েছেন। মেয়েটা বড্ড মিশুক, তাই না? হুম। নিজের রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছে মিলি। ড্রয়িং রুমে শ্বশুর শাশুড়িকে বসে থাকতে দেখে মিলি এসে তাদের পাশের সোফায় বসতে বসতে বলে, সানিয়া যে মেয়ে, আদি তার ভয়ে পালিয়েছে, জানলে লঙ্কা কাণ্ড বাঁধাবে। গম্ভীর মুখে আমজাদ চৌধুরী বলেন, সানিয়া কেমন মেয়ে তোমার আর না বললেও চলবে। আর আদি পালিয়েছে এসব সারাক্ষণ না বলে হয় না। সানিয়া শুনুক, এটা চাও তুমি? সানিয়া তো এইখানে নেই বাবা। দেয়ালেরও কান আছে। তাই তাহলে না কোথাকার কথা, কিন্তু দেখি না কেন যে বাবা। মিলির কথায় প্রচণ্ড রাগ লাগলেও নিজের রাগ সংযত করেন আমজাদ চৌধুরী। মিলির স্বভাব তার অজানা নয়। কখন কি বলতে হয় জানে না, কখন কি করতে হবে বোঝে না। তার ছেলে যে কেন একটা বোকা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে বোঝে না তিনি। মা? দরজার পাশ থেকে মা ডাক শব্দ আসতেই চমকে যান সালেহা চৌধুরী। সোফা ছেড়ে উঠে দরজার পাশে গিয়ে আরও চমকে যান তিনি। যতটা না খুশি হয়েছেন নিজের ছেলেকে দেখে, ততটাই চিন্তায় পড়ে গিয়েছেন ছেলের পাশে বউ সাজে একটি মেয়ে দেখে। এই কে তুমি? কথাটি বলে তাদের সামনে এগিয়ে আসি মিলি। মেহেরিকার খুব কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? এমন সাজে এখানে কেন? মেহেরিকাকে চুপ থাকতে দেখে সালিয়া চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন, আদি, কে এটা? দূরে বসে থাকা বাবার দিকে তাকিয়ে আদি বলে, ও মেহেরিকা, আমার স্ত্রী। পরিবেশটা থমথমে হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। মিলি আর সালেহা চৌধুরী তাকিয়ে আছেন মেহেরিকার দিকে, কিন্তু আমজাদ চৌধুরী তার চোখের চশমা ঠিক করে টেবিলের উপরে থাকা পত্রিকাটা নিয়ে পড়া শুরু করেন। চারদিকে চোখ বুলিয়ে দেখতে থাকে মেহেরিকা। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে ততটা সুন্দর বাড়িটা। আসবাবপত্রগুলো বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মেহেরিকার কাঁধে হাত রেখে আদি বলে, মেহের, উনি আমার মা, আর পাশে দাঁড়ানো আমার ভাবি। দূরে জায়গা দেখছেন, তিনি আমার বাবা। মেহেরিকা মৃদু একটা হাসি দিয়ে সালেহা চৌধুরীর কাছে গিয়ে পায়ে ধরে সালাম করে তাকে বলে, মা ভালো আছেন?
এত মিষ্টি কোনো মেয়ের কণ্ঠ হতে পারে, মন ভরে যাওয়ার মতো কণ্ঠ, আর দেখতেও একদম একটা পরী। মৃদু হাসিটাও কত মায়াবী। এটা কি সত্যি তার ছেলের বউ? মা, মেহেরিকার ডাকে ঘোর কাটে সালেহা চৌধুরীর। মুচকি হেসে বলেন, ভালো আছি, এসো ভেতরে এসো। এ পর্যায়ে আমজাদ চৌধুরী দাঁড়িয়ে কথা বলে ওঠেন। দাঁড়া আদি, বাবাকে কথা বলতে শুনে গলা শুকিয়ে যায় আদির। এই প্ল্যানটাও কি কাজে হবে না? তাকে কি আবারও ঘর ছাড়া হতে হবে? নিজের জায়গায় দাঁড়িয়ে আমজাদ চৌধুরী বলেন, ওই মেয়েটা তোর স্ত্রী, কখন বিয়ে করলি শুনি? কাল। ও তাই, এতদিন কোথায় ছিল এই মেয়ে? শ্বশুরের কথা শুনে মিলি বলে ওঠে, আরে বাবা, কই থাকবে, বাসায় ছিল। আপনি আদের সাথে সানিয়ার বিয়ে দিতে চাইছিলেন, বলেছিলেন বাসায় ফিরলে সানিয়ার সাথে বিয়ে করে দিবেন। তাই আর কি, বেচারা এতদিনে গোপন প্রেমিকাকে বিয়ে করে নিয়ে এসেছে ঘর ছাড়া না হওয়ার জন্য। ভাবির কথা শুনে বাবার দিকে তাকিয়ে আদি বলে, বাবা, ভাবি যা আইডিয়া করেছে সব সত্যি। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগ সংযত করে আমজাদ চৌধুরী বলেন, ভালো তো ভালোই। এখন এক কাজ কর, যেখান থেকে এই মেয়েকে নিয়ে এসেছিস তাকে রেখে আই। মাথা নিচু করে আদি জবাব দেয়, সম্ভব না বাবা। ওহ তাই, তাহলে তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা, আর কখনো যেন তোকে আমার বাড়ির আশেপাশে না দেখি। যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। এত প্ল্যান সব ভেস্তে যাবে। আদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী বলেন, দাঁড়িয়ে আছিস কেন? কথা কানে যায় না? সালেহা চৌধুরী স্বামীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলেন, অনেক বলেছো তুমি। আর না, আজ যদি আদিকে বাড়ি ছাড়তে হয় আমিও তার সাথে চলে যাব। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমজাদ চৌধুরী বলেন, সালেহা, এত অবাক হওয়ার কিছু নেই। সালেহা, তোমার ছেলে অন্যায় করেছি, আমাদের না জানিয়ে সে বিয়ে করেছি, অথচ ওর অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক ছিল। তার জন্য নতুন বউ নিয়ে বাড়ি ছাড়া হবে। হবে। ঠিক আছে, আমিও হব। ছেলেকে উদ্দেশ্য করে সালেহা চৌধুরী বলেন, চল দাদি, আমিও তোদের সাথে যাব। না মা, এটা হয় না। মা, আপনি কেন যাবেন? যে দোষ করেছে সে যাক না। মিলির কথা শুনে রাগে কটমট করে সালেহা চৌধুরী বলেন। তুমি আপাতত চুপ থাকো। মিলিকে চুপ থাকতে দেখে তিনি বলেন, বাসার সবার খেয়াল রেখো, আমরা গেলাম। সালেহা চৌধুরী নিজের ছেলে ও তার বউ নিয়ে পা বাড়ায় সদর দরজার দিকে। আদির জন্য আজ তার মাকেও যে ঘর ছাড়া হতে হবে ভাবেনি। সবকিছু ঘোলাটে হয়ে গেল। এখন কোথায় যাবে তারা? এত বছরের সংসার ছেড়ে বাদর ছেলেটার জন্য সালেহা চৌধুরী চলে যেতে চাইবেন এমনটা ভাবেননি আমজাদ চৌধুরী। কোথাকার কোন মেয়েকে তার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। বন্ধু এরশাদকে কি জবাব দেবেন তিনি? এই মেয়েটাকে তিনি ছেলের বউ হিসেবে যেমন মেনে নিতে পারবেন না, তেমনি তার স্ত্রী সালেহা এই বাড়ি ছেড়ে চলে যাক এটাও তিনি মানতে পারবেন না। সালেহাকে আটকানোর জন্য হলেও আদিকে এ বাড়ি থেকে যেতে দিতে পারেন না তিনি। আর কিছু না ভেবে আমজাদ চৌধুরী উচ্চ শব্দে বলে ওঠেন, দাঁড়াও সবাই। আমজাদ চৌধুরীর ডাকে সকলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। লম্বা একটা দম ফেলে আমজাদ চৌধুরী বলেন, ভেতরে যাও সবাই। সালেহার পাগলামির জন্য কিছু বললাম না আমি, কিন্তু এই মেয়েকে আমি মানি না। কথাটি বলেই আমজাদ চৌধুরী নিজের রুমের দিকে হনহন করে এগোতে থাকে। এদিকে মেহেরিকা মনে মনে হেসে বলে,